ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব ইকুইলিব্রিয়ামের ব্যাপারে। সবাইকে ভিডিও শুরুর আগে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আম্বেদকর জয়ন্তীর জন্য শুভেচ্ছা। তো আজকে আমাদের টপিক হলো ইকুইলিব্রিয়াম, বাকি সাম্যাবস্থা। ঠিক আছে। তো বিগত কয়েকদিন ধরে বিভিন্ন প্রবলেমের কারণে এবং ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয়নি। তো ওই জন্য আমরা অনেক দুঃখিত, বাট আজকের থেকে কন্টিনিউ করার আমরা আবার চেষ্টা করব। তো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, এটা আমাদের প্রথম প্রশ্ন আসবে যখন আমরা ইকুইলিব্রিয়াম পড়ব। ঠিক আছে। তো ধরুন একটা রিয়াকশন এ প্লাস বি তৈরি করলো সি প্লাস ডি। এটা একটি উভমুখী রিয়াকশন, যা কি হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডিও তৈরি করে, আবার সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে। তো আমরা এ প্লাস বিকে কী হিসাবে জানি? আমরা জানি হলো রিয়াক্ট্যান্টের ব্যাপারে, আর এটা জানি প্রোডাক্টের হিসাবে। বাংলায় বলবে বিক্রিয়ক পদার্থ, আর এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। তো সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যেখানে বিক্রিয়া হার সমান হবে এবং যে গারত্ব আছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গারত্ব তা সমান না। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ভুল ধারণা যে সবার যে সমান হয়। এটা কি হয়, প্রথমে কি আমরা জানলাম যে বিক্রিয়া হার সমান হবে, আরেকটা কি কি জানলাম, বিক্রিয়কের গারত্ব এবং বিক্রিয়াজাত পদার্থের গারত্ব কি হবে, সমান না, কনস্ট্যান্ট হবে বিক্রিয়কের গারত্ব। এবং এটা আমি একটু পরে তোমাদের এখনই ডিসক্রাইব করে বুঝিয়ে দেব হাউ ইজ দিস পসিবল টু হ্যাপেন দিস, মানে কিভাবে এটা ঘটে। বিক্রিয়কের গারত্ব এবং বিক্রিয়াজাত পদার্থের গারত্ব এই দুইটার গুণফল কি হবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট বলতে পারো। ওকে, বিক্রিয়া হার সমান এবং বিক্রিয়কের গারত্ব এবং বিক্রিয়াজাত পদার্থ গারত্বের যে গুণফল তা হবে কি, কনস্ট্যান্ট। ওকে, এটা হলো ইকুইলিব্রিয়ামের একটা সাধারণ সংজ্ঞা। আমি ইকুইলিব্রিয়ামের বিষয়ে হয়তো দু একটা ভিডিও বানিয়েছি, বা না বানানো থাকলেও এটা দেখে তোমরা অনেকটা আইডিয়া করে নিতে পারবে যে কিভাবে অতি সহজের মধ্যে এই কোশ্চেনগুলো, মানে এখান থেকে যে সাম্য ধ্রুবের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো অতি সহজে কীভাবে করা যায়। তারপরে এখানে একটা টার্মিনোলজি থেকে কোশ্চেন হয় যেটা হলো ডিগ্রি অফ ডিসিয়েশন, বিয়োজন মাত্রা, সেই ব্যাপারেও আমরা জানবো। তো এত দূর হয়ে গেছে, তোমরা এত দূর তুলে নাও। তারপর আমি এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে এখানে দিয়ে দিই যে বিক্রিয়া হারকে, রেট অফ রিয়াকশনকে আমরা যদি আর দিয়ে ডেসক্রাইব করি, তো ফরওয়ার্ড বা সম্মুখ বিক্রিয়া তাকে আমরা যদি আর এফ দিয়ে ডেসক্রাইব করি এবং আর বি দিয়ে ডেসক্রাইব করি, তাহলে বিক্রিয়া হার যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি আর এফ ইকুয়াল টু আর বি। ঠিক আছে, এটা লিখতে পারি। তো তোমরা এটা তুলো।
তো আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তো এখন আমরা দেখব রিয়াকশনটা আবার লিখি, এ প্লাস বি সি প্লাস ডি। এটা কি ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। এখন সময়ের সাপেক্ষে আমরা যদি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের বিক্রিয়া হারের যে গ্রাফটা প্লট করি, তাহলে যদি আমরা দেখি তাহলে এরকম আসবে। দেখো, এই বরাবর যদি আমরা নিই টাইম, এই বরাবর যদি রিয়াকশন রেট অফ রিয়াকশন বা বিক্রিয়া হার বলতে পারো, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ক্ষেত্রে বিক্রিয়া হার এখানে ছিল আর এফ। এটা কি হবে, সময় যেতে যেতে কি হবে, এর যে পরিমাণ ছিল, ধরুন না এটা 1 মোল নিয়ে শুরু হয়েছে, 1 মোল শুরু হয়েছে, কিন্তু রিয়াকশন চলার সময় মানে জিরো সময় মানে টি ইকুয়াল টু জিরোতে কী ছিল, 1 মোল ছিল। 1 মোল থেকে কমে কমে যাবে, আর এটা কি হবে, এটা তৈরি হবে, ঠিক আছে। তো এটা কিছু পরিমাণ তৈরি হবে, তো এটা কি হবে, কমে যাবে। আর এখানে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন আর বি সেটা বাড়বে এবং একটা পজিশনে গিয়ে দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে, সমান হয়ে যাবে। এই যে সমান হলো যেখানে, সেই পয়েন্টটাকে আমরা ডিক্লেয়ার করব কি, ইকুইলিব্রিয়াম স্টেট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই সময় গিয়ে টি ইকুয়াল টু এত সময় ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে বিক্রিয়াটি, অর্থাৎ এর মধ্যে আর এফ মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট অফ রিয়াকশন সমান হবে। এ প্লাস বি সি প্লাস ডি তৈরি করবে, এ প্লাস বি রিয়াকশন অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন রেটটা কমতে থাকবে, এবং সি প্লাস ডি যেহেতু তৈরি হচ্ছে তাহলে এটা বাড়তে থাকবে। তো কী হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন একটা সময়ে সমান হবে, তাকে সেই অবস্থাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা, ঠিক আছে। একইভাবে যদি আমরা কনসেন্ট্রেশন নিয়ে বলি, এবার বুঝবে কেন আমরা বললাম যে তখন গুণফল ধ্রুবক হয়। এই বরাবর সময়, এই বরাবর কনসেন্ট্রেশন যদি নিই, তাহলে প্রথমে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কি হবে, এ প্লাস বি একইভাবে কিছু না কিছু গাঢ়ত্ব তো থাকবেই। প্রথমে কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, ঠিক আছে, কিছু না কিছু তো গাঢ়ত্ব থাকবেই। তাহলে এ প্লাস বি এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে, এবং সি প্লাস ডি এর গাঢ়ত্ব, যেহেতু এখনও রিয়াকশন শুরু হচ্ছে, তাহলে কী হবে, বাড়তে থাকবে, সি প্লাস ডি বাড়তে থাকবে। তো একটা সময় কি হবে, এই যে এরকম করে, এরকম একটা সময় কি হবে, এ প্লাস বি এবং সি প্লাস ডি এর যে গাঢ়ত্ব, তা কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই পয়েন্টটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম অবস্থা বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই সময় এ প্লাস বি অর্থাৎ রিয়াক্ট্যান্টের গাঢ়ত্ব কমে একটা কনস্ট্যান্ট হবে, এবং সি প্লাস ডির গাঢ়ত্ব বেড়ে একটা নির্দিষ্ট অঙ্কে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। ধরে নাও এটা যদি 8 মোল থেকে শুরু হয়, 8 মোল থেকে কমে 6 মোল হলো, আর এটাও নিচের থেকে 6 মোল হয়ে দুটো কনস্ট্যান্ট হবে, তারপর বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে। এখানে ভালো করে বুঝিয়ে দিই, দেখো আরেকটা জিনিস, এখানে ধরে নাও এই পাশে যদি 6 মোল থাকে এ প্লাস বি এর গাঢ়ত্ব, এবং সি প্লাস ডি এর গাঢ়ত্ব যদি 4 মোল থাকে, এখানেও যদি 8 মোল হয়, তাহলে এদের ডিফারেন্সটা, তাহলে এখানেও 2 মোল বাড়বে, অর্থাৎ 6 মোল হবে। এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে। প্রথমে যদি 6 মোল এবং 4 মোল থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স 2 মোলে, 8 মোল থাকলে 6 মোল, এইভাবে এটাও বাড়লে এটাও বাড়বে, এটা যত বাড়বে এটা ততটা কমবে, এত বাড়বে কমবে, এইভাবে করে এটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, ঠিক আছে। তো আশা করি বুঝছো তোমরা। তাহলে এক্ষেত্রে কি হবে, ফরওয়ার্ড রিয়াকশনের রেট অফ রিয়াকশন সমান হবে, আর এখানে কি হলো, এ প্লাস বি যে গাঢ়ত্ব, সি প্লাস ডি এর গাঢ়ত্ব কনস্ট্যান্ট হলো, ঠিক আছে। ওকে, এটা আমরা বুঝলাম। এখন একটা সূত্র আছে সক্রিয় ভর বলে, অ্যাক্টিভ মাস।
অ্যাক্টিভ মাস বলতে তোমরা খালি শুধুমাত্র টার্মটা মনে রাখবে, ওর টোটাল মাসকে বোঝায়। নির্দিষ্ট আয়তনে যত মোল বা যত গ্রাম সেই প্রোডাক্টটা আছে সেটা মানকেই আমরা অ্যাক্টিভ মাস বলবো এই প্রোডাক্টে। তো সেই সূত্র নাম হলো ভর ক্রিয়া সূত্র, সেটা ডিটেলসে যাব না, লেকচারটা অনেক বড় হয়ে যাবে। ভর ক্রিয়া সূত্র, এই সূত্র অনুসারে বলা যায় কি, ধরে নাও এটা যদি রিয়াকশন হয়, আবার লিখি বিক্রিয়া হার কিসের সাথে সমানুপাতিক, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এটা আমরা বলতে পারি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গুণফলের সমানুপাতিক, এটা ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপর একইভাবে এই পাশে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে যদি বলি আর এফ যদি বলি, এটাকে আমরা ফরওয়ার্ড রিয়াকশন বিক্রিয়া হার, আর বি যদি এটাকে বলি তো কী হবে সি টু ডি। তোমরা চ্যানেলে দেখবে বিক্রিয়া হার বলে টপিক আছে, সেখানে এর সব ভরক্রিয়া সূত্রের ব্যাপারে ডিটেলস আলোচনা করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তুমি দেখতে পারবে যে কিভাবে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়া হারের সঙ্গে কিভাবে গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক হয় সেটা ওখানে ডিসক্রাইব করা আছে। তো আমরা এই রিয়াকশনকেই নিয়ে চলি, তাহলে সেই এটাকে যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা নিতে চাই, সমান সমান দিতে চাই, তাহলে একটা ধ্রুবক আনতে হবে। লিখলাম কে ইন্টু এ বি। গাঢ়ত্বকে আমরা এভাবে লিখতে পারি সি অফ এ, এটা লিখতে পারি, অনেক বইয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখে, জানা আছে তোমাদের আশা করি। তো এটাকে কে এফ দিলাম, আর এখানে লিখতে পারি আর বি ইকুয়াল টু কে বি ইন্টু সি টু ডি। ঠিক আছে, লিখতে পারি, আশা করি বুঝছো। তাহলে যখন রিয়াকশনটি ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে লিখি ইন ইকুইলিব্রিয়াম স্টেট বা ইকুইলিব্রিয়াম লিখলেই হবে। কি হবে, আমরা কি জানলাম, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের বিক্রিয়া হার কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে কে এফ ইন্টু গুণন চিহ্ন দিলাম গাঢ়ত্ব কে বি ইন্টু সি ডি। ঠিক আছে, লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে কে এফ, এটাকে এই পাশে আনবো, তাহলে কি হয় কে এফ বাই কে বি সি ইন্টু ডি বাই এ ইন্টু বি। ঠিক আছে, আর এই দুটো ধ্রুবককে আমরা যদি একটা ধ্রুবক দিয়ে লিখি, সাপোজ লিখলাম কে, তাহলে কি হবে সি ইন্টু ডি বাই এ ইন্টু বি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। কে ইকুয়াল টু সি ইন্টু ডি বাই এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা এটাকে কীভাবে লিখতে পারি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল বা এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফল, এই কে আমরা লিখতে পারি বলি যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। বা কি লিখতে পারি, সাম্য ধ্রুবক। ঠিক আছে, এই কে আমরা কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। তো জুম করে দিই,
তোলা সুবিধার্থে। তো এখানে কে ইকুয়াল টু কি আসলো, সি ইন্টু ডি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের গারত্ব। কি গারত্ব? মোলার গারত্ব। মোলার গারত্ব যখন বলবো তখন আরেকটা টার্ম দিয়ে আমরা এটাকে লিখতে পারবো, কে সি। গারত্ব বলতে আমরা মোলার গারত্বই বলি। মোলার গারত্ব এই সি ইকুয়াল টু কি লেখা যায়, এন বাই ভি, অর্থাৎ নাম্বার অফ মোলস বাই ভি ফর ভলিউম। ঠিক আছে, নির্দিষ্ট আয়তনে যত মোল পরিমাণ, সেই সি বা ডি বিক্রিয়াজাত পদার্থ বা যে কোনো পদার্থের গারত্ব বলতে আমরা বুঝবো যে নির্দিষ্ট আয়তনে যে পরিমাণ, যেই মোল পরিমাণ জিনিসটি আছে। তো কেসি দিয়ে আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো সি ইন্টু ডি বাই এ ইন্টু বি। এই গারত্বকে আমরা মোলার গারত্ব লিখলে একই ব্যাপার, কারণ গারত্বকে সাধারণত আমরা মোলার গারত্ব হিসেবেই লিখি। ঠিক আছে, এখন একটা যদি আমরা এখানে সহগ দিয়ে দিই, এই রিয়াকশনটাকে আমি মুছি, এ এ বি বি সি সি ডি ডি। ঠিক আছে, এটা যদি দিই কিছুই না, সহগগুলা কি হবে, এই গারত্বের পাওয়ার হিসাবে চলে যাবে। ঠিক আছে, এটাও নিয়ে বিক্রিয়া হার টপিকে ভিডিও আছে, সেখানে দেখতে পারবে যে এই সহগগুলো কি হবে, যে পদার্থ আছে এ এবং বি তার মাথায় চলে যাবে, এইটুকুই হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একইভাবে এ এর ক্ষেত্রে তাহলে কি হবে, এ এখানে যাবে, বি এখানে যাবে, সি এখানে যাবে, আর ডি এখানে যাবে। বাস, আর কোনো চেঞ্জ হবে না, সহগ থাকলে এটুকুই চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি বুঝলে। কি হবে আরেকবার দেখো, এখানে যদি সহগ থাকে 1 2 3 4 যেমনই হবে, যখন কি করবে, গারত্ব লিখবে এবং তার যেই সংখ্যাটা আগে থাকবে সহগ হিসাবে তা পাওয়ার হিসাবে চলে যাবে, সূচক হিসাবে চলে যাবে গারত্বের লেখার সময়। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমরা কেসির ব্যাপারেই জানলাম। এরপরে ভিডিওতে তাড়াতাড়ি শেষ করব কেপি এবং কে এক্স। তো তোমাদের বাড়িতে দেখার কাজ হবে যে কেপি মানে আংশিক চাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান, এবং কে এক্স মানে মোল ভগ্নাংশের ক্ষেত্রে। তো মোল ভগ্নাংশ কি বা মোল ফ্র্যাকশন, এই টার্মটা তোমরা দেখবে, এবং মোল ফ্র্যাকশনের সঙ্গে পার্শিয়াল প্রেসারের সম্পর্ক কি, এটা তোমাদের কাজ। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরপরে ভিডিওটি আরও একটু ইন্টারেস্টিং হবে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ।